हेलो फ्रेंड वेलकम टू एजी बायोलॉजी लार्निंग। आज के आमादेर जे भिडियो टिউটোरिয়াল সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা এনवायरमेंट বা পরিবেশ সংক্রান্ত একটি বিষয় সম্পর্কে জানবো আমরা, তা হলো গ্রিনহাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং। বাংলায় এদেরকে বলা হয় গ্রিনহাউসের প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন। গ্রিনহাউসের প্রভাব বর্তমান সভ্যতার ক্ষেত্রে একটা খুবই ভয়ঙ্কর দিক ধারণ করেছে, যার ফলে পৃথিবীর যে আমাদের গড় তাপমাত্রা সেই গড় তাপমাত্রা প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের পরিবেশের যে বায়োডাইভার্সিটি এবং তৎসহ বায়ুমণ্ডলের যে বিভিন্ন সামগ্রিক যে চিত্র, এই সামগ্রিক চিত্রের মধ্যে ব্যাপক হারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং যে পরিবর্তনগুলো কোনো মতোই কিন্তু মানুষের জন্য বা জীব সম্প্রদায়ের জন্য সুখকর নয়। তাহলে দেখে নেওয়া যাক যে গ্রিনহাউস ইফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং এই জিনিসগুলো কি। প্রথমে হচ্ছে যে গ্রিন হাউস, এই শব্দটা কোথা থেকে এসছে? গ্রিন হাউস সবুজ ঘর, বাংলায় যদি একটু বাংলা করা হয় তাহলে হচ্ছে সবুজ ঘর। এই শব্দটি কোথা থেকে এসছে? এটা হচ্ছে শীতের দেশ, যে সমস্ত দেশগুলি শীতের দেশ, সেই সমস্ত শীতের দেশে চারাগাছ বৃদ্ধি করানোর জন্য এই ধরনের কনসেপ্ট গ্রহণ করা হয়। কি কনসেপ্ট? না কিছুই নয়, একটা কাঁচের বাড়ি বা কাঁচের ঘর, এটা একটা কাঁচের ঘর, কাঁচ নির্মিত ঘর। সে কাঁচের ঘরের মধ্যে চারা গাছ রেখে দেওয়া হয়, চারা গাছ রেখে দেওয়া হয়। সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে এসে কাঁচের ঘরের ভিতর প্রবেশ করছে, সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে না, কাঁচের ঘরের মধ্যে আবদ্ধিত অবস্থা থাকে। ফলে ঘরের ভেতরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা একটা নির্দিষ্ট পর্যায়ে বজায় থাকে, বা ভেতরের যে তাপমাত্রা সেটা সবসময় উষ্ণ প্রকৃতির হয়ে থাকে। তাহলে চারাগাছকে বাঁচানোর জন্য, শীতের দেশে চারাগাছকে বাঁচানোর জন্য যে উষ্ণতার প্রয়োজন, সেই উষ্ণতাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের কাঁচের ঘর ব্যবহার করা হয়। এবং জেনারেলি এই যে কাঁচের ঘর বা কাঁচটা ব্যবহার করা হয়, এই কাঁচটা সাধারণত সবুজ বর্ণের বা গ্রিন বর্ণের হয়, গ্রিন কালারের হয়। সেই জন্য এর নামকরণ করা হয়েছে গ্রিন হাউস। অর্থাৎ চারা জাতীয় উদ্ভিদদেরকে শীতের দেশে তাদের বৃদ্ধি ঘটানোর জন্য এবং তাদের উষ্ণতা সঠিকভাবে ধারণ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেই পদ্ধতি হচ্ছে গ্রিন হাউস। এখানে কি হয়, সূর্য থেকে আগত যে তাপ রশ্মি, সেই আগত রশ্মি কাঁচের ঘরে প্রবেশ করে প্রতিফলিত হয়ে বাইরে যেতে পারে না, কাঁচের ঘরের মধ্যে আবদ্ধিত অবস্থা থাকে। ফলে কি হয়, ঘরের যে সামগ্রিক তাপমাত্রা, সেই সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা হলো গ্রিন হাউস। এটা শীতের দেশে জেনারেলি ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখে নেওয়া যাক যে গ্রিনহাউস গ্যাস, আমাদের কতগুলি গ্রিনহাউস গ্যাস আছে প্রকৃতির মধ্যে। বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে যেগুলি সবচেয়ে অন্যতম বা যেগুলি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী, সেই গ্যাসগুলি হলো, প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী। এটা প্রায় 49% দায়ী হচ্ছে, 49% দায়ী হচ্ছে গ্রিনহাউস প্রভাব ঘটানোর জন্য। নেক্সট হচ্ছে H2। H2 বলতে এখানে জলীয় বাষ্প, কিন্তু জলীয় বাষ্প এবং ওজোন। জলীয় বাষ্প এবং ওজোন জাতীয় যে গ্যাসগুলি আছে সেগুলি প্রায় 14%, প্রায় 14% দায়ী গ্রিনহাউস প্রভাব ঘটানোর জন্য। নেক্সট হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ক্লোরোফ্লোরোকার্বন CFC। এটা প্রায় একই রকমভাবে এটাও প্রায় 14% দায়ী, 14% দায়ী গ্রিনহাউস প্রভাবের জন্য। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড একটা গ্যাস, যে গ্যাসটা প্রায় 5% দায়ী হলো গ্রিনহাউস প্রভাব ঘটানোর জন্য, 5% দায়ী হলো গ্রিনহাউস প্রভাব ঘটানোর জন্য। এবং মিথেন, এটা প্রায় হলো 18% দায়ী গ্রিনহাউস প্রভাব ঘটানোর জন্য। মূলত প্রধান যে গ্রিনহাউস গ্যাসগুলি সেগুলি হলো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, CH4 বা মিথেন। এই সমস্ত গ্যাসগুলো সমন্বিতভাবে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। তৎসহ সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলের মধ্যে গ্রিনহাউস প্রভাব লক্ষ্য করা যায়, বা বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাসের যে উপস্থিতি তার শতকরা হিসাব যদি লক্ষ্য করা হয়, সেখানে সবচেয়ে বেশি মাত্রায় অবস্থান করে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের পর অবস্থান করে মিথেন। মিথেনের পরে প্রায় একই মাত্রায় দেখা যায় জলীয় বাষ্প এবং O3 এবং CFC, এবং সবচেয়ে কম পরিমাণে লক্ষ্য করা যায় নাইট্রাস অক্সাইডের উপস্থিতি। তাহলে এই গ্যাসগুলি সাধারণত গ্রিনহাউস ইফেক্ট ঘটানোর জন্য দায়ী। নেক্সট হলো আমরা যে গ্রিনহাউস ইফেক্ট কি না, আমাদের বায়ুমণ্ডলের বাইরে, আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের বাইরে এটা যদি আর্থ হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয় বা আর্থ হয়,
তাহলে তার বায়ুমণ্ডল যে আছে সেই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলি অবস্থান করে। এখানে বিভিন্ন প্রকার গ্রিনহাউস যে গ্রিনহাউস গ্যাসগুলি অবস্থান করে। গ্রিনহাউস গ্যাসগুলি শর্টে গ্রিন হাউস গ্যাস বা GHS বলা হয়ে থাকে। তারা আমাদের বায়ুমণ্ডলের মধ্যে একটা বিশেষ আস্তরণ সৃষ্টি করে রাখে এবং পৃথিবীকে আচ্ছাদিত করে রাখে। তার মানে পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের একটা নির্দিষ্ট আচ্ছাদন লক্ষ্য করা যায়। পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের একটা নির্দিষ্ট আচ্ছাদন লক্ষ্য করা যায়। প্রতিনিয়ত মানুষের বিভিন্ন ধরনের কার্যকলাপের ফলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প এবং ক্লোরোফ্লোরোকার্বনের মতো বিভিন্ন ধরনের যে গ্যাসগুলি আছে সেইগুলি প্রতিনিয়ত যে গ্রিনহাউস যে স্তর আছে বা গ্রিনহাউসের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সঞ্চিত হয়। ফলে কি হচ্ছে, গ্রিনহাউসের যে লেয়ারের ঘনত্ব সেই লেয়ারের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ গ্রিনহাউস লেয়ারের যে স্বাভাবিক ঘনত্ব সেই স্বাভাবিক ঘনত্বের তুলনায় প্রতিনিয়ত গ্যাসগুলি সঞ্চিত হওয়ার ফলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। কার ঘনত্ব বৃদ্ধি পায়? গ্রিনহাউস যে লেয়ার আছে সেই গ্রিনহাউস লেয়ারের ঘনত্ব বৃদ্ধি পায়। এখন বিষয় হচ্ছে, সূর্য থেকে যে রশ্মি আমাদের পৃথিবীতে আসে বা যে তরঙ্গদৈর্ঘ্য পৃথিবীতে আসে সেই তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত তরঙ্গদৈর্ঘ্য। এটা কম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত রশ্মি, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি। সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীতে আসে তারা সাধারণত কম তরঙ্গ দৈর্ঘ্যের হয় এবং তাদের ক্ষমতা বেশি হয়। ফলে তারা পৃথিবী পৃষ্ঠে আসে। পৃথিবী পৃষ্ঠে আসার পর পৃথিবী পৃষ্ঠের বাইরের যে আবরণ সেই বাইরের আবরণে তারা প্রতিফলিত হয়ে জেনারেলি তারা কি হয়, বাইরে বেরিয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে, পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের যে স্তর আছে বা গ্রিনহাউস গ্যাসের যে লেয়ার আছে সেই লেয়ার দীর্ঘদিন ধরে বৃদ্ধি পাওয়ার ফলে বা তার ঘনত্ব বা পুরুত্ব বৃদ্ধি পাওয়ার ফলে অতিরিক্ত আলোক রশ্মি যেটা প্রতিফলিত হয়ে বাইরে চলে যাচ্ছে সেই প্রতিফলিত আলোক রশ্মি আর বাইরে যেতে পারছে না। গ্রিনহাউস গ্যাসের যে স্তর আছে সেই স্তরে আঘাতপ্রাপ্ত হয়ে পুনরায় আবার পৃথিবীতে ফিরে চলে আসে। অর্থাৎ প্রতিফলিত হয়ে তারা বাইরে না গিয়ে পুনরায় আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে চলে আসে। কেন না, প্রতিফলিত হওয়ার পর তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হয়ে যায় তারা। অর্থাৎ এটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের হয়। ফলে তাদের শক্তি কম হয়। কম তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক রশ্মি এদের শক্তি বেশি হয়, এদের এনার্জি কিন্তু অনেক বেশি থাকে। বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যারা প্রতিফলিত ফিরে যাচ্ছে তাদের কিন্তু শক্তি কম হয়, এদের শক্তি কম, অর্থাৎ এনার্জি এদের কম হয়। তো শক্তি কম থাকার জন্য এবং গ্রিনহাউস যে স্তর আছে সেই গ্রিনহাউস স্তরের পুরুত্ব বৃদ্ধি পাওয়ার জন্য তারা বাইরে না গিয়ে পৃথিবীতে ফিরে চলে আসে। ফলে কি হচ্ছে, পৃথিবীর যে তাপমাত্রা, পৃথিবীর যে গড় তাপমাত্রা টেম্পারেচার, সেই টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এই যে নির্দিষ্ট ঘটনা, এই নির্দিষ্ট ঘটনাকে একত্রিতভাবে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়। অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে গ্রিনহাউস গ্যাসের যে স্তর আছে সেই স্তরে সূর্য আগত রশ্মি ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে বাইরে ফিরে যেতে না পেরে গ্রিনহাউস গ্যাসের স্তরে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। এটাই হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট। সোর্স অফ গ্রিনহাউস গ্যাস, কোন কোন জায়গাগুলি থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি বা উৎস লক্ষ্য করা যায়? কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা বুঝতেই পারছি যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি যে সমস্ত জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এটা জেনারেলি হচ্ছে না জীবাশ্ম জ্বালানি। বিভিন্ন ধরনের যে জীবাশ্ম জ্বালানিগুলি আছে সেই বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানিগুলি থেকে সাধারণত এর উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। তাহলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল থেকে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পৃথিবী পৃষ্ঠে উৎপাদিত হয়। নেক্সট হচ্ছে মিথেন। এটা সাধারণত বিভিন্ন ধরনের বর্জ্য বস্তু কৃষিজ বর্জ্য, তাছাড়াও বিভিন্ন প্রকার জৈব দহন, পচা বস্তু, এই সমস্ত ক্ষেত্র থেকে সাধারণত মিথেন গ্যাস আমাদের পরিবেশে মেশে। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এটা একটা কৃত্রিম ধরনের গ্যাস। এটা জেনারেলি এসি
কমা রেফ্রিজারেটর, এসি কমা রেফ্রিজারেটর, অর্থাৎ ঠান্ডা করার যে সমস্ত মেশিন আছে সেই সমস্ত মেশিনের যে তাদের যে কম্প্রেসার থাকে সেই কম্প্রেসারের মধ্যে জেনারেলি সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় যে গ্যাসগুলি আছে সেই গ্যাসগুলিকে ব্যবহার করা হয়। অর্থাৎ কুলিং মেশিন যেগুলো আমাদের ঠান্ডা করে বিভিন্ন আমাদের বাড়িতে লাগানো হয় বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টকে ঠান্ডা ঠিক রাখার জন্য যে সমস্ত এগুলো ব্যবহার করা হয় যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলোতে সাধারণত সিএফসি গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এটা কৃত্রিম উৎস। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা কৃষিজ জেনারেলি কৃষিজ সার থেকে বেশি, কৃষিজ যে সার আছে সেই কৃষিজ সার থেকে সবচেয়ে বেশি পরিমাণে এটা পরিবেশে মেশে। আর নেক্সট জলীয় বাষ্প, এটা আমাদের জলচক্র থেকে সরাসরি বাতাসে মেশে, জলচক্র থেকে বাতাসে মেশে। তাহলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল, যেহেতু জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল সবচেয়ে বেশি আমাদের ব্যবহৃত হয়, তার জন্য কিন্তু CO2 পরিমাণটা সবচেয়ে বেশি। আগেই বলেছি এটা 49%, প্রায় 49 বা 50% মতো জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গত হয়। বিভিন্ন প্রকারের পচা বস্তু, কৃষিজ বর্জ্য, জৈব দহন এবং বর্জ্য বস্তু, পচা বস্তু থেকে যে সমস্ত গ্যাসটা নির্গত হয় তা হলো মিথেন গ্যাস। মিথেন গ্যাসের পরিমাণও এটা অনেকটাই কম থাকে, এটা প্রায় 18%-এর মতো লক্ষ্য করা যায়। আগেই বলেছি আমরা যে পরিবেশে এটা 18%-এর মতো উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লোরোফ্লোরোকার্বন, এটা পরিবেশে প্রায় 14%, এটা রেফ্রিজারেটর ফ্রিজ থেকে উৎপাদিত হয়। আচ্ছা, নাইট্রাস অক্সাইড, এটা 5%, এটা জেনারেলি কৃষিজ সার চেয়ে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। আর H2O, এটা জলচক্রের মাধ্যমে উৎপাদিত হয়, এটা সাধারণত 14%, আমাদের লক্ষ্য করা যায়। এবং এটার সাথে O3ও অনেক সময় থাকে, ওজোন গ্যাসের O3। তাহলে এগুলো জেনারেলি হচ্ছে গ্রিনহাউস গ্যাসের যে সোর্স বা গ্রিনহাউস গ্যাসের উৎপত্তি স্থল। নেক্সট হলো যে গ্রিনহাউস গ্যাসের প্রভাব। গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাবে কি কি ঘটনা ঘটে। প্রথম নম্বর হচ্ছে গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলো যদি লক্ষ্য করা হয় তাহলে গ্রিনহাউস গ্যাসের প্রথম 1 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন বা বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। দ্বিতীয় নম্বর হচ্ছে বরফ গলা, অর্থাৎ মেরু অঞ্চলের বরফের গলন সম্পন্ন হয়। তাপমাত্রা বৃদ্ধির জন্য মেরু অঞ্চলে বরফ গলন সম্পন্ন হয়। 3 নম্বর হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায়। যেহেতু বরফের গলন সম্পন্ন হয়, সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পায়, তাই একই রকম ভাবে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায়। ফলে সমুদ্র উপকূলবর্তী এবং সমুদ্রের যে দ্বীপগুলি আছে সেগুলো কিন্তু নিমজ্জিত হয়ে যেতে পারে বা পার্মানেন্টলি তারা জলের তলায় চলে যেতে পারে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির জন্য। এটা ভালো করে মনে রাখা দরকার। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং যে সমস্ত দ্বীপ অঞ্চলগুলি আছে সেগুলো কিন্তু সামগ্রিকভাবে বা পার্মানেন্টলি ভাবে তারা কিন্তু সমুদ্রের জলের মধ্যে চলে যেতে পারে। 4 হচ্ছে সমুদ্র উপকূল অঞ্চল প্লাবিত হয়। উপকূল অঞ্চল প্লাবিত হয়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হলে সমুদ্র উপকূলীয় অঞ্চলে যে সমস্ত চাষগুলি হয়, কৃষিজ বিভিন্ন ধরনের চাষ, বিশেষত মৎস্য চাষ, চিংড়ির চাষ বা অন্যান্য যে সমস্ত চাষগুলি সম্পন্ন, সেই চাষগুলি কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্তের মুখে কিন্তু বর্তমানে পড়ছে বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস প্রভাবের জন্য। ম্যানগ্রোভ অঞ্চলের ক্ষতি। আমরা লক্ষ্য করে দেখেছি
সুন্দরবন যে অঞ্চল, সে সুন্দরবন অঞ্চল আমাদের ম্যানগ্রোভ অঞ্চল নামে খ্যাত। সে ম্যানগ্রোভ অঞ্চলে কিন্তু একই রকমভাবে প্লাবিত হয়ে ম্যানগ্রোভ অঞ্চলে ব্যাপক হারে ক্ষতি সাধিত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে। বিশ্ব উষ্ণায়নের ফলে বিভিন্ন প্রকার রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় এবং অনেক সময় এটা মহামারীর আকার ধারণ করে। কারণ যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পায়, সেহেতু বিভিন্ন ধরনের যে মাইক্রোবসগুলি আছে, বিশেষত ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঞ্জাল যে সমস্ত মাইক্রোবস আছে, সেই সমস্ত মাইক্রোবস দ্বারা বা ভ্যাক্টর দ্বারা যে সমস্ত ডিজিজগুলি বাহিত হয়, সেই ডিজিজগুলির কিন্তু প্রকোপ প্রচুর হারে বৃদ্ধি পায় এই বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস প্রভাবের ফলে। তাছাড়াও কিন্তু সর্বোপরি আমাদের যেটা সবচেয়ে বেশি ক্ষতি হয় তা হলো আমাদের যে ইকোসিস্টেম এর ভারসাম্য ভারসাম্য নষ্ট হয়। সামগ্রিকভাবে এগুলি হচ্ছে সাধারণত, এর অনেক প্রভাব আছে, কিন্তু এগুলি সাধারণত হচ্ছে গ্রিনহাউস গ্যাসের বা গ্রিনহাউস ইফেক্টের সাধারণ প্রভাব। গ্রিনহাউস গ্যাসগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত উপায়গুলি অবলম্বন করতে হয়, তার মধ্যে প্রথমে বলে রাখি, এটা যে অবলম্বনের মধ্যে পড়ে তাকে বলছি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বা স্থিতিশীল উন্নয়ন। প্রথম নম্বর হচ্ছে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমানো, জীবাশ্ম জ্বালানি কমানো। দ্বিতীয় নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো, অর্থাৎ সৌরশক্তি, বাতাস শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তির ব্যবহার কিন্তু বৃদ্ধি করতে হবে। এগুলো অপ্রচলিত শক্তি এবং এই অপ্রচলিত শক্তিগুলো কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। ফলে বিকল্প শক্তি, জীবাশ্ম জ্বালানি কমানো মানে শক্তির একটা ঘাটতি দেখা দেবে। সেই ঘাটতি পূরণ করার জন্য সাধারণত সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি এবং ভূতাপীয় যে শক্তি, সেই ভূতাপীয় শক্তির পরিমাণকে আমাদের অনেক বেশি বৃদ্ধি ঘটাতে হবে। তিনে হচ্ছে সিএফসির ব্যবহার কমানো, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের যে ব্যবহার, সেই ব্যবহারকে কমাতে হবে। চারে হচ্ছে অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে। অরণ্য ছেদন চলবে না। বৃক্ষরোপণ সম্পন্ন করতে হবে। পুরাতন অটোমোবাইল ইঞ্জিন ব্যবহার করা চলবে না। অর্থাৎ যে সমস্ত ইঞ্জিনগুলি থেকে অতিরিক্ত পরিমাণ CO2 এমিশন ঘটে, সেই সমস্ত
ইঞ্জিনগুলো কিন্তু তাদেরকে ব্যবহার করা চলবে না, তাদের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। গ্রিনহাউস প্রভাবকে দূর করার জন্য একটি চুক্তি সম্পন্ন হয়েছিল, সেই চুক্তিটি নাম হচ্ছে তাকে বলা হয় কিয়োটো প্রোটোকল বা কিয়োটো চুক্তি। মনে রাখবে এটা কিয়োটো চুক্তি বা বলা হয় কিয়োটো প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকল জাপানের কিয়োটো শহরে 1997 সালে সংগঠিত হয়। এটা জাপানের কিয়োটো শহরে, যেহেতু কিয়োটো শহরে এটা সম্পন্ন হয়েছিল তাই এর নামকরণ করা হয়েছে কিয়োটো প্রোটোকল। এটা হয়েছিল 1997 সালে এটা সংগঠিত হয়েছিল। এটা সাধারণত গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমানোর জন্য এই সম্মেলনটি সংগঠিত হয়েছিল এবং এতে প্রায় 156টি উন্নয়নশীল দেশ বা 156টি কান্ট্রি এটা অংশগ্রহণ করেছিল এবং এদের প্রধান বক্তব্য ছিল যে 2020 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ সেই পরিমাণ কমিয়ে নিয়ে আসতে হবে। 2020 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাতে হবে এবং যেমন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো তৎসহ গ্রিনহাউস গ্যাসের ব্যবহার, বিশেষত সিএফসি জাতীয় বস্তুগুলির ব্যবহার, সিএফসি জাতীয় যে গ্যাস তাদের ব্যবহার নির্দিষ্ট মাত্রায় সম্পন্ন করা। অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলোর ব্যবহার কমানো এবং পরিবেশে তাদের উপস্থিতিকে কমানোর জন্য যে চুক্তি 156টি দেশ স্বাক্ষরিত করেছিল সেই চুক্তি হচ্ছে কিয়োটো চুক্তি এবং এটা 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারিতে এটা কার্যকর হয়। তো কিয়োটো চুক্তির মাধ্যমে এটা 25% গ্যাসকে কমানোর এটা চিন্তা ভাবনা করা হয়েছিল। এই চুক্তিতে 25%, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ যাতে 2020 সালের মধ্যে 25% কমানো যায় তার জন্য এই চুক্তি সংগঠিত করা হয়েছিল। নির্দিষ্ট মাত্রায় সিএফসির ব্যবহার এবং সিএফসির ব্যবহারটাকে বন্ধ করে তার বিকল্প যদি কোনো গ্যাস থাকে সেগুলি ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছিল এই কিয়োটো চুক্তির মাধ্যমে। নেক্সট চলে যাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। না, গ্রিনহাউস প্রভাবের ফলে, গ্রিনহাউস ইফেক্টের ফলে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেই গড় তাপমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। আমরা দেখালাম ঘটনাটা বৃদ্ধি পায়। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে ঘটনা, পৃথিবীর যে গড় তাপমাত্রা তার যে বৃদ্ধি পাওয়ার ঘটনা, সেই বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। 1850 সাল থেকে 1900 সাল পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় বৃদ্ধি পেয়েছিল 0.5 ডিগ্রি। আর এটা 1900 সাল থেকে 2000 সালের মধ্যে গড় তাপমাত্রা বৃদ্ধি পায় 1 ডিগ্রি। অর্থাৎ পৃথিবীর যে গড় তাপমাত্রা সেই গড় তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পায়। তাহলে প্রতিনিয়ত কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন ঘটনাটা বেড়ে চলছে। তার প্রধান কারণ হচ্ছে কিন্তু গ্রিনহাউস ইফেক্ট বা গ্রিনহাউসের প্রভাব। এবং পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির যে কারণগুলি, সেই কারণগুলি বলা হলো গ্রিনহাউস গ্যাসগুলির জন্য সাধারণত ঘটে
এবং এর ফলাফলগুলি হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ফলাফল সেগুলো অ্যাকচুয়ালি গ্রিনহাউস গ্যাসের যে প্রভাব সেই প্রভাবগুলোর সাথে একই রকম, কারণ গ্রিনহাউস গ্যাসের প্রভাবটা রিলেটেড টু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু ঘটনাগুলো ঘটে থাকে। তাহলে সাধারণভাবে পৃথিবীর যে গড় তাপমাত্রা, এই গড় তাপমাত্রা বৃদ্ধির যে ঘটনা, সেই গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটনাটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে আমি গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিনহাউস প্রভাব সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এটা উপকারে লাগবে। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।